আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করছেন অবশ্যই আপনি দেশকে ভালোবাসেন, সেজন্য দেশ সম্পর্কে জানতে চান। স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে আপনার কাছে একটা প্রশ্ন, দেশ কি আসলেও স্বাধীন হয়েছে অথবা গণতন্ত্র এখনও কি বিপদমুক্ত? আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে যে পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনার জন্য আপনি কাকে দায়ী করবেন? অনেক জায়গায় অনেক ধরনের কথাবার্তা উপদেষ্টা মণ্ডলী এবং ডক্টর ইউনূস সরকারকে নিয়ে তোলা হচ্ছে। এটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও চিত্র দেখাবো এবং তথ্যবহুল কিছু নিউজ আপনাদেরকে দিব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা কথা আপনাদেরকে একটু বলি, এই যে উপদেষ্টা নাহিদ সাহেব, তথ্য উপদেষ্টা, তিনি এ পর্যন্ত আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের নামে ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষকে যে একটা নিষেধাজ্ঞা শেখ হাসিনা দিয়েছে সেই জিনিসটাই এখন উইথড্র করতে পারে নাই। তারা কি করতেছে কি, এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতেছে। এইবার আরও একটা বিষয় সামনে আসতেছে, উপদেষ্টা মণ্ডলীতে যারা সমন্বয়করা আছেন তারা নাকি জামাত শিবিরের হয়ে কাজ করতেছেন। অনেকেই এরকম প্রশ্ন তুলছেন ডক্টর ইউনূস তিনিও শেখ হাসিনার হয়ে কাজ করতেছেন। এটা আমার কথা না, প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। একটা ক্লু একটু আপনাদেরকে দেই। কয়েকদিন আগে উপদেষ্টা মণ্ডলী থেকেই একজন বলল যে ভারতে ইলিশ পাঠানো হবে না, বাঙালি ইলিশ খাইতে পারে না, অনেক দাম দিয়ে কিনে খায়, আমরা ভারতে ইলিশ পাঠাবো না। কিন্তু ঘটনা ঘুরে গেছে, কয়েকশো টন ইলিশ ভারতে পাঠানো হচ্ছে। কি আমরা কি বুঝবো? আমাদের কি পাঙ্গাস আর তেলাপোয়া মাছ খেয়েই সারা জীবন কাটায় দেওয়া লাগবে? এই দুঃখ রাখবো তো রাখবো কোথায়? সবাই কাজ করতেছে আওয়ামী লীগের পক্ষে, তার দোসররা এখনো বাইতুল মোকাররমে, দেখছেন না? আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র দেখাবো যেখানে বলা হচ্ছে ডক্টর ইউনূস এমন একটা সুযোগ আওয়ামী লীগের জন্য করে দিচ্ছে যে নির্বাচনের আগেই হয়তো শেখ হাসিনা দেশেও বসে যেতে পারে, অথবা তিনি আবারও নির্বাচনে আসবেন, আওয়ামী লীগও আবার ক্ষমতায় আসতে পারে। বিএনপি তারেক জিয়া যেটা বলছে, গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, তারা শঙ্কায় আছে। এবং জামাত ইসলাম যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সবাই মনে করতেছে জামাতও ক্ষমতায় আসতে পারে। কিন্তু উপদেষ্টা মণ্ডলীর কাজকর্ম নিয়ে, ডক্টর ইউনূসের কাজ নিয়ে আপনি কি স্যাটিসফাইড? আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করবেন। একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেটা টাইটেল এবং থাম্বনেইলে দেখছেন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখব, তার আগে আপনার কাছে বলতেছি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। আমাদের নাইম আলী ভাই বিস্তর একটা বিশ্লেষণ করছেন, কথাগুলো শুনলে দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি, সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলা সমালোচনা না করলেও অনেকাংশে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে তারা ভাবছে যে ডক্টর ইউনূসের অ্যাকশনের ভূমিকাটা হবে ধরতক্তা মারপেরেক টাইপের। বাট অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে যারাই আছেন তারা অনেকটা ধীর গতিতে হাঁটছেন। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে। কারণ আমাদের সেনাবাহিনীর কাছে যেই সকল 650 জনের উপরে মানুষ ছিলেন তারা আসলে কারা ছিল, তারা এই মুহূর্তে কোথায় আছে, এ নিয়েও নানান ধরনের বক্তব্য আসছে। তবে ডক্টর ইউনূসের যে রাষ্ট্র পরিচালনার নীতিটা আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে কারোর সাথেই বিভেদে জড়াতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন কোনো পক্ষে যেন তার অবস্থানটা মেক শিওর না হয়। যার কারণে বিএনপি নানান আলোচনা সমালোচনা করছে, অথবা অনলাইনেও যারা পিনাকিদার মতন মানুষ আছেন অথবা কনক স্যার, ইলিয়াস বা আরও যারা আছেন তারা যে সকল কথাগুলো বলছেন সেগুলোকে অনেকটা পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো জায়গায় কোনো পদে এমন কোনো মানুষকে বসান নাই যারা বসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উপর অনেকটা অ্যাকশন ভূমিকা প্রয়োগ করতে পারবে। তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন 45 দিন তার কূটনৈতিক এই পাসপোর্টটার মেয়াদ ছিল। তো এখন গতকালকে থেকে শেখ হাসিনার এক ধরনের পাসপোর্টবিহীন ভারতে থাকার অবস্থান শুরু হয়েছে। তাহলে কোন স্টেটাসে এই মুহূর্তে ভারতে থাকবেন শেখ হাসিনা? এটার সলিউশনটা ডক্টর ইউনূস তার এক কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন। ভারতীয় কূটনীতিক বা বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ওই কথাটারই এখানে ফোকাস হিসেবে নিয়ে আসছে যে ইয়েস, সম্ভবত এই কথাটার মধ্যে একটা মেসেজ ছিল। যদিও কথাটা গেল কয়েকদিন আগে যখন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল তখন ভারতীয় একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্যটা দিয়েছিলেন। তার বক্তব্যটা ছিল এমন যে শেখ হাসিনা যেন ভারতে চুপচাপ থাকে, তিনি যেন কোনো ধরনের কথাবার্তা না বলেন যে কথার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থার তৈরি হয়। যদি তিনি ভারতে চুপচাপ থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন। যতক্ষণ না সরকার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করবে ততক্ষণ তিনি যেন ভারতে চুপ থাকেন। এখন তিনার এই কথাটার মধ্যে বিশ্লেষকরা যে মিনিংসটা খুঁজে পাচ্ছেন যে কূটনৈতিক পাসপোর্টটা শেষ হলেও
আনটিল বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারতে এক ধরনের থাকার বৈধতা দিচ্ছেন যে ভারত সরকার যেভাবে ভালো মনে করে সেভাবে যেন শেখ হাসিনাকে ভারতে রাখে। কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি কেমন হবে? গতকালকে বাইতুল মুকাররম মসজিদে পলাতক সেই খতিবের উপস্থিতি একটা দৃশ্যপট কিন্তু দেখিয়ে দিয়েছে। তো সম্ভবত কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস চান না যে বাংলাদেশে তিনি ক্ষমতায় থাকাকালীন এমন কোনো পরিস্থিতির উদ্ভব হোক। আবার অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেন, পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বা সরকারের বিভিন্ন যেই উইংসগুলো আছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএনপি বা রাজনৈতিক নেতারা যতটা সরব বক্তব্য দিচ্ছেন, কিন্তু যাদের হাতে এই ক্ষমতাটা, যারা ফিরিয়ে আনবেন বা প্রসেসিংটা করবেন, তারা অনেকেই ধীরগতি বা এ ব্যাপারে অনেকটা গা ঢাকা অবস্থা বা ধরেন মানে ভাবলেশহীন একটা ভূমিকা পালন করছেন। তো এইটার কারণ কি ভিডিওর প্রথমের অংশে বলেছি যে ডক্টর ইউনূসের যে ভূমিকা, তিনি কিন্তু আসলে কোনো দলের সাথে বিভেদে যেতে চান না। কারণ তার এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো 2 বছর থাকবে, 3 বছর থাকবে, 5 বছর থাকবে, এরপর একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই সরকার আসার পরে বা এই সরকার থাকা অবস্থাতেই আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলা এটা কিন্তু আসলে সম্ভব না। বাংলাদেশ থেকে কোনো রাজনৈতিক দলকে, বিশেষ করে 3টা দলকে, জাতীয় পার্টি হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু জামায়াত ইসলাম, বাংলাদেশ বিএনপি বা বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে সরকার যে যতই পরিকল্পনাই করুক, এই টিমগুলোকে কিন্তু রাতারাতি এখান থেকে আপনার মাটিতে মিশাই দেওয়া সম্ভব না, অথবা নিষিদ্ধ করা সম্ভব না। যদি করাও হয়, কোন সরকার সেটা করে, তাহলে রেজাল্ট কি হবে? জামায়াত ইসলামকে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেই সরকার পতন হয়েছিল, কিন্তু জামাত কিন্তু তাদের আইনের মাধ্যমে বৈধতাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আর পাশাপাশি প্রতিহিংসামূলক নানান ঘটনা ঘটতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দেশে অনেক ব্যবসা আছে, বিলিয়নস অফ ডলার এখানে মার্কেটে ইনভেস্ট করা আছে। তো সেই দিনগুলোতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো রকম ইস্যু ছাড়াই এক ধরনের আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান তৈরি হয়েছিল, তো এখন যদি তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করে কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন তৈরি করেন, তিনি সম্ভবত দূরদর্শী চিন্তা করছেন যে পরবর্তী সময় এইটার তো ভাই ইফেক্ট থাকবে। আবার ধরেন যে রাজনৈতিক মামলাগুলা, বাংলাদেশের ইতিহাস বলে যে যতগুলো মামলাই থাকুক, যখন টার্ম চেঞ্জ হয়ে যায় তখন মামলাগুলো রাতারাতি গায়েব হয়ে যায়। তো এরকম নানান ইস্যুতে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরিয়ে আনার ইচ্ছা, আমার ধারণা বা যতটুকু আমরা আবহাওয়াটা বুঝতে পারতেছি, বা বিশ্লেষকরা যারা ভাবছেন যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, যেখানে বাংলাদেশে 10-12 লক্ষ রোহিঙ্গা আশ্রয় দিয়া নিজেই ওয়ান কাইন্ড অফ এখন রোহিঙ্গাদের মতন তিনি ভারতে আছেন, তিনি না পারছেন আরবদের কোনো দেশে যেতে, আমেরিকা তার ভিসা বাতিল করেছে, যুক্তরাজ্য এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে, সেখানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না, ফিনল্যান্ডেও তিনি যেতে পারছেন না, তাহলে তিনি যাবেন কোথায়? দিন শেষে আওয়ামী লীগের বাতিঘর হিসেবে চিহ্নিত ভারতেই হয়তো তাকে থাকতে হবে। এখন আমাদের সরকার যদি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি লেভেলে যায়, অথবা ধরেন শক্ত ভূমিকা যায়, প্রতিবেশী কূটনৈতিক সম্পর্ক বা যে আইনগুলো আছে বা দ্বিপাক্ষিক চুক্তি আছে, তাহলে ভারত সরকারকে একটা বিপদে পড়তে হবে। তো সেই কারণে সম্ভবত একটা শর্ত দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে, যে যতদিন ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়া হয় ততদিন আপনি ভারতে থাকেন, তবে চুপচাপ থাকেন। এখন এই মেয়াদকালটা কতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের মধ্যে প্রকাশ করেননি। আর গতকালকে ফিনান্সিয়াল টাইমস বা ইন্ডিয়া টুডে বা ভারতের যে গণমাধ্যমগুলো, তারা কিন্তু শেখ হাসিনার ইস্যুতে কথা বলছে যে শেখ হাসিনা আসলে ভারতে কিভাবে থাকবেন বা তাকে ভারতে রাখলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়বে কিনা। ভাটা পড়বে, তবে সেটা যদি একটা রাজনৈতিক সরকার হয়। স্বাভাবিকভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে, 100% তারা কূটনৈতিক যে শক্তি সেটাকে সর্বোচ্চ প্রয়োগ করে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তখন ভারত বিপদে পড়বে। বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার আসলে খুব শক্তিশালীভাবে তাকে ভারত থেকে ফিরিয়ে আনবেন, এটা কিন্তু আপনার নমুনা দেখে মনে হচ্ছে না। এখন উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, কিন্তু কার্যকরী ভূমিকা, অথবা ধরেন আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, যেটা এখন শেখ হাসিনা নিজের জন্যই গলার ফাঁদ হয়ে গেছে, সেই ট্রাইব্যুনালেও এখন পর্যন্ত কিন্তু কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি, বা সেটার কি বলা যায় কার্যক্রম যেটা, সেটাও কিন্তু ওইভাবে শুরু হয়নি। সো মামলাগুলো চলমান, আর সবগুলা রাজনৈতিক মামলা। এই মামলাগুলোতে যখন এটার বিচারিক ট্রাইব্যুনাল প্রক্রিয়া গঠন হবে, বিচারক নিয়োগ হবে, সেখানে কমিশন গঠন হবে, এগুলো একটা আসলে দীর্ঘমেয়াদী প্রসেসিং। তো এই প্রসেসিংটাতে যে সময়টা থাকবে, এই সময়টা চাইলেই শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন। আর ডক্টর ইউনূস সাহেব তার সেই বক্তব্যে হয়তো এমন একটা ইঙ্গিত দিয়েছেন, বিশ্লেষকরা ভাবছেন। আর পজিটিভলি এটাকে যেভাবে দেখা হচ্ছে যে যেহেতু সরকারের পক্ষ থেকে ভারতকে কোনো চাপ দেওয়া হচ্ছে না, আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের সেই অধিবেশনে বৈঠক করতে যাচ্ছেন না। দুই নেতার দেখা না হওয়া শেখ হাসিনার জন্য একদিকে কিন্তু ভালো, কারণ দেখা হলে এই আলোচনাটা ফর্মালি নন ফর্মালি এটা কিন্তু সামনে চলে আসবে। তো এই মুহূর্তে শেখ হাসিনার উচিত ভারতে চুপচাপ থাকা। যদি তিনি আর কোনো বক্তব্য দেন, ফোন কল ভাইরাল হয়, তাহলে হয়তো সেই ক্ষেত্রে সরকার তার হার্ডলাইনটা ইউজ করবে। এখন দেখা যাক পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তবে ভারত সরকার তাকে কিভাবে রাখবে, ও যে আপনার তিব্বতের যে নেতা, চীনের সাথে যে নেতাকে নিয়ে একটা ঝামেলা, হ্যাঁ দালাই লামা সম্ভবত তাকে যে ইস্যুতে রাখছে, ঠিক একইভাবে শেখ হাসিনাকে কিন্তু রাজনৈতিক শক্তি আসলেও রাখার সুযোগ আছে ভারতের কাছে, তবে এতে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে।
বাট এখন তিনি নর্মালি ভারতের হয়তো সেই ভিসাকে এক্সটেনশন করে, ভিসা থাকুক না থাকুক, ভারত তাদের আইন করে শেখ হাসিনাকে রাখার সুযোগ থাকবে। যদি বাংলাদেশ সরকার তার উপর ওরকম চাপ প্রয়োগ না করে, তাহলে দুই দেশের মধ্যে আর ঝামেলা হবে না শেখ হাসিনা ইস্যুতে। রাজনৈতিক সরকার আসলে ভবিষ্যতে সেটা আলাদা ইস্যু। বাইরের মাঝখানে শেখ হাসিনা নিজেও বাংলাদেশে আসেন কিনা সেটাও একটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন। এইবার আমরা মানব জমিন থেকে কয়েকটি হেডলাইন আপনাদেরকে শোনাবো। আজকের যে হট যে টপিকগুলো আছে, যদি কেউ জানতে চান আজকের নিউজ আপনাদেরকে শোনাচ্ছি, একটু শুনেন। পালাতক খতিবের ফেরার চেষ্টায় বাইতুল মোকাররমে তোলকালাম, এটা হচ্ছে প্রথম হেডলাইন। আপনারা গতকাল যেটা দেখছেন সেটা আসলেই অনাকাঙ্ক্ষিত, কিন্তু আমার মনে হয় না যে এটা অনাকাঙ্ক্ষিত, এটা পরিকল্পিত। এবং ডক্টর ইউনূসের একটা কথা লেখছে এখানে, সবাইকে শান্ত থাকার আহ্বান করছেন ডক্টর ইউনূস। তার পদক্ষেপগুলো আরও দ্রুত নিতে হবে। এভাবে চলতে থাকলে এ সরকার বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না বলে আমি মনে করছি। এবং সেই সাথে জুতা থেকে ঘড়ি, তাহাদের বিলাসবহুল জীবন। এই যে এই তিন ব্যক্তি, একজনকে তো চিনেন, আমাদের ওবায়দুল কাকু, তারা চিনেন না? আচ্ছা, এটা হচ্ছে প্রথম পাতার একটু হেডলাইন ছিল। তারপরে যেটা, গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়, গণতন্ত্র এখনও কিন্তু বিপদমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে কথাগুলো বলছেন আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। দলের চেয়ারপারসন গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠিত জন্মষষ্ঠী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সম্মানে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিতাড়িত স্বৈরশাসক গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পালিয়ে যাওয়ার পর থেকে সংঘটিত বিভিন্ন ঘটনা এবং অদ্ভুত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে এ কথা বলা যেতে পারে গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়। তার এই কথা বলার রাইটস আছে। দেশে যেই সমস্ত কর্মকাণ্ড এখন পর্যন্ত ঘটতেছে, মনে হয় না যে দেশে এখনও গণতন্ত্র নিরাপদ আছে। তিনি এখন পর্যন্ত বলতেছেন যে হুট করে তিনি ঢুকে যেতে পারেন, তার নেতাকর্মীরা এখনও সবল। কি বুঝবেন, কি বুঝবেন? আচ্ছা, শিক্ষা গণমাধ্যম সহ কয়েকটি মিশন গঠনের পরিকল্পনা চলতেছে। নাহিদ, আমাদের উপদেষ্টা নাহিদ ভাই, আপনি মামুনুল হক সাহেব হুজুরের বিষয়ে একটু দেখেন তো, দিক নির্দেশনাটা একটু তুলে নেওয়া যায় নাকি? এই কার্যক্রমগুলো আগে করেন। হ্যাঁ, দেশে যা কিছু হচ্ছে এগুলো নিয়ে অ্যাকশন নেন, সেনাবাহিনীকে পাওয়ার দিলেন, কিন্তু কই? বাইতুল মুকাররমে এত বড় একটা কাহিনী ঘটে গেল, এটা কেন ঘটলো? এই জবাবদিহিতা সরকারকে করতে হবে। আমরা আসি সমালোচনা করার জন্য, আপনাদের ভুল আপনারা ধরে দিতে বলছেন বিধায় আমাদের যে ওপিনিয়ন সেটা আমরা বলতেছি। ভারতে কেন ইলিশ যাবে? এই প্রশ্নটা, ভারতে কেন ইলিশ যাবে এখন? আমরা কি ইলিশ খাইছি? আমি নিজেই ইলিশ খাই না, এই মাসে কিনতে চাইছি, কিন্তু দাম তো আবার বেড়ে গেছে, কিনবো কেমনে বলেন? তো যাই হোক, আজকের প্রতিবেদন এরকম। সব জায়গায় আওয়ামী লীগে আবার সুযোগ পাচ্ছে, কি কি হয় জানি না। দেশটাও স্বাধীন হয়েছিল, অনেক ভালো ছিলাম, কিন্তু আবার ভয় লাগতেছে, বুঝছেন? আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।